দেড় যুগেরও বেশি সময়কাল পর আবারও স্বাধীনভাবে রাজনীতি করছে বিএনপি। অবশেষে সংগঠনটির নেতাকর্মীরা একটু সুসময় পেয়েছে, আর এই সুসময়ে অনেক নতুন নতুন নেতা নেত্রীর আগমনও চোখে পড়ছে। বিপরীতে দুঃসময়ে বিএনপির পাশে থাকা বেশ কিছু নেত্রীর হদিস নেই। জীবনের কথার এই পর্বে বিএনপির তেমনই 5 ত্যাগী নেত্রীকে নিয়ে আলোচনা করব, যারা কঠিন সময়ে দলের সাথে ছিলেন, ভালো সময়ে তেমন খবর নেই। নাম্বার 5, রিজিয়া পারভীন। বিএনপির রাজনীতি করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া তারকাদের মধ্যে রিজিয়া পারভীন অন্যতম একজন। কেবলমাত্র ভিন্নমতের রাজনীতি করায় তাকে দেশে থাকতে দেয়নি হাসিনা সরকার। রিজিয়া পারভীন জানান, দীর্ঘ 16 বছর আমি কোনো কাজ করতে পারিনি। বিটিভি, শিল্পকলা একাডেমি সহ সরকারি কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি। দু একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করার সুযোগ পেলেও সরকারি কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি। বলতে গেলে আমাকে ব্ল্যাক লিস্টেড করে রাখা হয়েছিল। রিজিয়া বলেন, আমি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সমর্থক, তাই আমার সঙ্গে এমন করা হয়েছে। কিন্তু শিল্পীদের সঙ্গে এমন করা উচিত নয়। একজন মানুষের রাজনৈতিক আদর্শ থাকবেই, তাই বলে তাকে সবকিছু থেকে বাদ দিতে হবে, এটা কেমন কথা? বিএনপির সমর্থন করে নানান ঝামেলায় পড়লেও তার কোনো আক্ষেপ নেই। আপাতত সরাসরি রাজনীতিতে যোগ না দিলেও ভবিষ্যতে দিতেও পারেন। হাসিনা পলায়নের পরই দেশে ফিরেছেন রিজিয়া। তার আগে নানান ঝামেলায় দীর্ঘদিন বিলেতে পড়ে থাকতে হয়েছিল। নাম্বার 4, শিরিন সুলতানা। বিএনপি ত্যাগী ও সিনিয়র নেত্রীদের মধ্যে অন্যতম একজন শিরিন সুলতানা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সিনেট সদস্য এবং ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। রাজধানীর বাসাবতীর জন্ম নেওয়া বিএনপির এই নেত্রীর বিয়ে হয়েছে খিলগাঁওয়ে। একটা সময় 2 থানায় ছিল তার রাজনৈতিক দখলে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পুনর্বিন্যাসিত ঢাকা 9 আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের প্রার্থী সাবির হোসেন চৌধুরীর কাছে 73,321 ভোটে পরাজিত হন তিনি। তারপর থেকে দীর্ঘদিন ধরে তাকে নিয়ে খুব বেশি আলোচনা নেই বলা যেতে পারে। তবে তেমন কোনো আলোচনায় না থাকলেও তিনি বিএনপিতে আছেন। অনেকে যদিও মনে করেন হারিয়ে গেছে, তা সত্য নয়। শিরিন সুলতানা বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নাম্বার 3, শাহরিয়া ইসলাম শায়লা। বিএনপির সবচেয়ে ত্যাগী ও নিবেদিত নেত্রীদের মধ্যে প্রথম সারিতে থাকবে সাবেক অভিনেত্রী শাহরিয়া ইসলাম শায়লার নাম। 2005 সালে ওরাকারা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করা শায়লা ফুটপাতের শাহেনশাহ, নষ্টা মেয়ে, জ্বলন্ত নারী, ধর মফিজ, তেজি মেয়ে, যৌথ হামলাসহ আরও বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। তবে বেশিরভাগ সিনেমায় অশ্লীল দৃশ্যে অভিনয় করেন তিনি। তারপর একটা সময় যখন এসব অশ্লীল সিনেমা বন্ধ করা হয়, তখন তিনি যুক্ত হন বিএনপির রাজনীতিতে। রাজনীতিতে জড়িয়ে তিনি দল ও নেত্রীর প্রতি কঠোর ত্যাগ স্বীকার করেন, দেখান অবিশ্বাস্য নিবেদন। 2018 সালে তিনি 6 মাসের গর্ভবতী অবস্থাতেই খালেদা জিয়ার জন্য রাজপথে নেমেছিলেন। পুলিশের হামলায় গুরুতর আহত হয়ে জীবন মরণ সন্ধিক্ষণে গর্ভজাত সন্তানকে বাঁচাতে চিকিৎসার জন্য পাড়ি জমান লন্ডনে। সেখানে সিজার করে তারও বাচ্চার জীবন রক্ষা হয়। বাচ্চা হবার পরও তিনি থেমে থাকেননি। লন্ডনেই বিএনপির নানান কার্যক্রমে তাকে দেখা যেত। হাসিনা পলায়নের পর তিনিও দেশে ফিরেছেন বলে ধারণা করা হয়। নাম্বার 2, ডালিয়া রহমান। বিএনপির একসময় তুখোড় ও সাহসী নেত্রী ডালিয়া রহমানের কথা ভুলে যাবার কথা নয়। হাসিনার আমলে খালেদা জিয়া যতবারই আদালতের পথে গুলশানের বাসা থেকে রওনা দিতেন, ততবার তার গাড়ির সামনে স্কুটি নিয়ে যুক্ত হতেন বহরের একমাত্র নারী বাইকার ডালিয়া। আদালতে যাওয়ার পথে তার মোটরসাইকেল প্রোটোকল রাইড দৃষ্টি কেড়েছিল সবার। গায়ে শার্ট, চোখে চশমা, জিন্সের স্কিন টাইট প্যান্ট পরে স্কুটির ওপর চেপে খালেদা জিয়ার খারাপ সময় তিনি ছুটতেন তার গাড়ির পেছনে। গাড়ি বহরের ঠিক সামনে একাই থাকতেন ডালিয়া। লুকিং গ্লাসে পেছনে দেখতেন নেত্রীকে। তার লুক দেখে সিআইডির কোনো কর্মকর্তা কিংবা বিশেষ বডিগার্ডই মনে হতো। সে ডালিয়া এখন আর বিএনপির রাজনীতিতে নেই। মূলত পড়াশোনা ও ক্যারিয়ারের জন্যই তিনি বিএনপি থেকে দূরে সরে আছেন। বিষয়টি নিশ্চিত করে ডালিয়া ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, বর্তমানে আমি একজন আইনজীবী হিসাবে ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন পেশায় নিয়োজিত আছি। তাই বেশিরভাগ সময় আমার আইন পেশায় দিতে হয়। ফলে আমার প্রতি আমার কর্মী ও সমর্থকদের প্রত্যাশা পূর্বের ন্যায় পূরণ করা কষ্টসাধ্য। তিনি বলেন, ভবিষ্যতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্য কোনো অঙ্গ সংগঠনের সাথে যুক্ত হয়ে দলীয় সাংগঠনিক কাজে নিজেকে সর্বদা নিয়োজিত রাখব ইনশাআল্লাহ। এসব কথার 2 বছর পেরিয়ে গেলেও বিএনপি তাকে এখনও কোনো পদ দেয়নি, তাই আগের মতো সেভাবে রাজনীতিতে দেখা যায় না। নাম্বার 1, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। চাঁপাইনবাবগঞ্জের এমপি হারুনুর রশিদের স্ত্রী পাপিয়াকে প্রায় সকলেই চিনেন।
তিনি তার নিজের পরিচয় পরিচিত। তাকে পরিচয় করিয়ে দেবার জন্য স্বামীকে টানার প্রয়োজন নেই জানি, তবুও জানানোর জন্য বলা। অনেকেই হয়তো জানেন না, পাপিয়া এমন একজন নেত্রী যিনি সিজারের মাধ্যমে বাচ্চা হবার মাত্র 7 দিন পর দলের জন্য গলা ফাটিয়ে ভাষণ দিয়েছিলেন। তাতে তার পেট ফেটে ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল। তিনি এতটা সাহসী ও বেপরোয়া নেত্রী যে কিনা সংসদ ভবনে হাসিনা ও মৃণালের পরকীয়া সম্পর্কের কথা বলে দিয়েছিলেন। কেবল সংসদে নয়, এর পাশাপাশি তিনি রাজপথ, টেলিভিশন টক শো কিংবা আদালত কোথাও গর্জন তুলতে পরোয়া করেন না। স্কুল জীবনে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া পাপিয়া 1986 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। তার পরের বছরই তাপসী হলের ভিপি নির্বাচিত হন। 1989 সালে দ্বিতীয়বার তাপসী হলের ভিপি নির্বাচিত হন। 1994 সালে বিয়ের পর সংসার সামলানোর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা বারে পেশা জীবন শুরু করেন। অনেকেই হয়তো জানেন না, পাপিয়ার স্বামী বিএনপির আরেক নেতা ও সাবেক এমপি হারুনুর রশিদ। জানা যায়, স্বয়ং খালেদা জিয়ার চাওয়ায় তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর 1996 সালে বিএনপি মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হন পাপিয়া। তার 13 বছর পর 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি মাঠের রাজনীতিতে না থাকলেও কোনো না কোনো পদে আছেন ঠিকই, আর সংসার সামলানোর পাশাপাশি টুকটাক টকশোতে নিজেকে সীমাবদ্ধ করে নিয়েছেন। এই 5 জনের বাহিরে বিএনপির আরও এমন অনেক ত্যাগী নেতা নেত্রীরই তেমন মূল্যায়ন হচ্ছে না। হাসিনার পতনের পর থেকে বদলে যাচ্ছে বিএনপির মাঠের চিত্র। আবির্ভাব ঘটছে হাইব্রিডদের। আন্দোলনের মাঠে ছিলেন না, মামলা হামলা কিংবা নির্যাতনের মুখেও ছিলেন না, ঘর ছাড়াও হতে হয়নি। বিগত দিনে ব্যবসা বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে। তারা এখন বিএনপির দাপুটে হর্তাকর্তা। তাদের সঙ্গে যোগ হয়েছেন নব্য বিএনপি নামধারী অনেকে, যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না। তারা এখন নানা জায়গায় দখল পর্বে নেতৃত্ব দিচ্ছেন। আবার তারাই এখন তৃণমূলের ত্যাগীদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন। দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন সড়কের অলিতে গলিতে এখন তাদের ব্যানার, পোস্টার শোভা পাচ্ছে। বিভিন্ন নেতার বাসাবাড়ি কিংবা অফিসে এসব নেতার পদচারণাও বাড়ছে। ভিড় করছেন বিভিন্ন লবিং তদবির নিয়ে। অন্যদিকে দীর্ঘ 17 বছর ধরে যেসব নেতাকর্মী রাজপথে ছিলেন, মামলা হামলায় সর্বশান্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘর ছাড়া হয়েছেন, তারা এখন অসহায়। হাইব্রিড নেতাদের চাপে তাদের অনেকে এখন দলীয় কার্যালয়, নেতাদের বাসাবাড়ি এড়িয়ে চলছেন। অহেতুক মিথ্যা অভিযোগে বহিষ্কার আতঙ্ক নিয়ে নিজেদের গুটিয়ে নিয়েছেন অনেকে। কেউ কেউ আবার সংবাদ সম্মেলন করে প্রতিবাদও জানিয়েছেন। তেমনি একজন নেতা বলেন, আমি 27 বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুঃসময়ে একাধিকবার মামলা হামলার শিকার হয়েছি। বাড়িঘরে ভাঙচুর করে বাবাকে মারধর করা হয়। আমার বিশ্বাস, দল যোগ্যতা ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে। এছাড়া নিজের রাজনৈতিক অবস্থান জানান দিতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার দাবি করেন তিনি। সুপ্রিয় দর্শক, বিএনপি কি উচিত নয় কেবল প্রবীণদের মূল্যায়ন না করে ডালিয়াদের মতো তরুণদের সামনের সারিতে নিয়ে আসা? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন যে কোনো রায়। জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের আলোচনা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।